আমরা যারা রাজনীতি করি তাদের থেকে এই বিপ্লবের পরবর্তীতে আমরা আশা করেছিলাম আমরা একটা সুস্থ রাজনীতি করতে পারবো, কিন্তু এটির মধ্যেই আমরা সেই পুরনো ধারায় আবার ফিরে যাচ্ছি। উনি এখনো একটা কম্পিটিশন করা রাজনৈতিক দলের প্রধান। উনি হয়তোবা একটা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, বিএনপির পক্ষ থেকে এটা এখনো পরিষ্কার করে বলা হয়নি যে উনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কিনা, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে উনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। এখন একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কি মাত্রার প্রোটোকল পাবে এইটার কিন্তু কোনো সুনির্দিষ্ট রূপরেখা নাই। তাহলে অন্য দল কিংবা জোটের থেকেও যদি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট থাকেন, তারাও কি ওই একই মাত্রার প্রোটোকল পাচ্ছেন কিনা? এরপরে সেখানে জামাত ইসলাম যোগদান করে 6টা দল, এর সাথে আরো 2টা দেশপ্রেমিক দল, ছোট ছোট দল, তাদেরকেও আমরা এখানে ইনক্লুড করি। সেখানে জামাতের মূল নীতি হলো ইসলাম হুকুমত কায়েম করা। এটা নিয়ে জামাত প্রতিষ্ঠা হচ্ছিল। তারা নাম সেটাকে একামতে দিন কায়েম করা। আর দিন কায়েম করতে গেলে তার মধ্যে একটা রাজনীতি আছে, রাজনীতি ছাড়া দিন কায়েম হয় না। এইটা তারা ইতিমধ্যে এই একামতের দিন শব্দটা পরিবর্তন করেছে। ওরে তারা বলছে যে প্রচলিত আইনেই যদি তারা ক্ষমতায় যায়, প্রচলিত আইনেই তারা দেশ শাসন করবে। প্রচলিত আইনে তো দীর্ঘ 54 বছর মধ্যে আমরা দেখেছি, 54 বছর দেশটাকে বিশ্বের দরবারে একটি কলঙ্কিত দেশে পরিণত করেছে এরা ক্ষমতাসীনরা। দুর্নীতিতে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে ক্ষমতাসীনরা। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে এই প্রচলিত আইনে এই ক্ষমতাসীনরা। মাদক বন্ধের কথা যারা বলছে, মাদক যেভাবে ঢুকতেছে, তাদেরকে যারা মাদকের একসময় গডফাদার ছিল তাদেরকে আবার নমিনেশন দিয়ে তারা এমপি করেছে। যখন সে তাকে আবার বাদ দিল, তখন তার স্ত্রী সেখানে সেই মাদক গডফাদারের স্থান দখল করলো। এটা আমরা দেখেছি। কাজেই প্রচলিত আইন তো সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ব্যর্থতার জন্য দায়ী হলো বর্তমান প্রচলিত আইন। আমরা চেয়েছিলাম 54 বছরের মধ্যে এদেশের মানুষ একটা সত্যিকারের নির্বাচন দেখে নাই, যদিও সামনে দেখছে, কিন্তু তার কোনো কার্যকরিতা কিছু আসে নাই। যেমন 91 সালে 96 সালে কিছুটা ভালো নির্বাচন হয়েছিল। 91 সালে বিএনপি ক্ষমতায় গিয়েছিল, সেখানে শেখ হাসিনা বলছিল বিএনপি 10টা আসন পাবে। তারপরে বিএনপি সেখানে ক্ষমতা আরোহণ করলো। সেখানে আওয়ামী লীগ বললো এই নির্বাচনে একটা সূক্ষ্ম কাজটি হয়েছে। 96 সালে একটা মোটামুটি ভালো নির্বাচন হয়েছিল, সেখানেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা গেছিল, বিএনপি বলছে একটা স্থূল কাজটি হয়েছে। কাজে এই প্রচলিত আইনে যতগুলো নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে কখনোই কোনো জন আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা এটা পূরণ হয়নি। এটা গণতান্ত্রিক দেশ, সত্যিকার এটা গণতান্ত্রিক দেশ হিসাবে এটা পরিণত হয় নাই। মানুষের সত্যিকারের ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারে নাই। এরপরে আমরা দেখেছি যে একদলীয় নির্বাচন আমরা দেখেছি। তারপরে ভোট কাটতে দিনের ভোট রাতে দেখেছি। তারপরে বিনা নির্বাচনে অধিকাংশ আসনে নির্বাচিত হতে দেখেছি। এমনি করে যত রকমের নির্বাচনী, আমার এক ভাই অদূত ভাই বললেন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং শব্দটা কিন্তু আজকে নতুন না। যারা ক্ষমতায় যেতে তারা বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, যারা জেতার সময় তারা বলে এটা একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটি হওয়ার তো কথা ছিল না। এ ধরনের একটা ষড়যন্ত্রমূলক নির্বাচনের মানুষ আশা করে নাই, কিন্তু সেই সংখ্যাটা দেখা দিচ্ছে। বহুবিধ কারণ আছে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনারাও কি সেই সংখ্যা দেখেন? যে কথাটা বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, 2টা পক্ষ যারা ক্ষমতায় যাওয়ার খুব প্রতিযোগিতায় নেমেছে। ইলেকশনে সেই তাদের ক্ষমতায় যাওয়ার যে প্রতিযোগিতা, সেটা শুরু থেকেই নির্বাচনী যেদিন প্রথম শুরু হয় সেদিন থেকে আমি দেখেছি। সেদিন যে কথা, যেভাবে আক্রমণাত্মক কথা শুরু হয়েছে, বিদ্রুপ ব্যঙ্গাত্মক কথা শুরু হয়েছে, এটা সুষ্ঠু নির্বাচনে তাৎপর্য বহন করে না। আমরা রাজনীতি করি, বিশেষ করে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা যারা রাজনীতি করি তাদের থেকে এই বিপ্লবের পরবর্তীতে আমরা আশা করেছিলাম আমরা একটা সুস্থ রাজনীতি করতে পারবো, কিন্তু এটির মধ্যেই আমরা সেই পুরনো ধারায় আবার ফিরে যাচ্ছি। পুরনো ধারায় যেভাবে নির্বাচন হচ্ছে,
যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল বিগত দিনে, আগামীতেও বড় দল একটা বিএনপি, তারা প্রায় 5বার ক্ষমতায় ছিল, সাহেবের সামনে একবার, আব্দুল সত্তার সাহেবের সামনে একবার, বেগম খালেদা জিয়ার সাথে 3বার, যদিও একটা নির্বাচন এককভাবে করেছিলেন তার। কাজী এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ওনারাও দেখেছেন, এটা ওনারাও কিছু কিছু, যেমন 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা ওনারাও করেছেন। কাজী ইলেকশনটা নিয়ে দেশে এত আন্দোলন অভ্যুত্থান, দেশ স্বাধীন হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে, মানুষের সত্যিকারের ভোটাধিকার দেওয়া। আমি আসলে আপনাকে যে প্রশ্নটা রেখেছিলাম আখুন সাহেব, সেটি হচ্ছে আপনারাও ইঞ্জিনিয়ারিং এর, ভোট ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা দেখেন কিনা? আরো কয়েকদিন পরে বলা যাবে, এখন বলতে আমরা আচ্ছা ডাইরেক্ট বলতে পারি না। আচ্ছা কিন্তু আচ্ছা, আপনারা আরো পরিস্থিতি বুঝে হয়তো মন্তব্য করবেন। ফরিদুল হক, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এগুলো এক ধরনের প্রতারণার প্যাকেজ। প্রতারণার প্যাকেজ বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন, ওনার কাছে কেন মনে হচ্ছে এগুলো প্রতারণার প্যাকেজ? আর 2008 সালের ইলেকশনের মতো যদি ইলেকশন হয় তাহলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য বা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না বলেও আপনারা সেটা মানবেন না বলে এরই মধ্যে কিন্তু আপনারা জানিয়েছেন। আপনারা এখনই কেন আশঙ্কা করছেন যে 2008 সালের মতো নির্বাচন হবে? জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে মানে আপনি অলরেডি জানেন, পত্রিকা মারফতেই খবর এসেছে যে 45 জন প্রার্থী ঋণ খেলাপি, এবং যাদের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকার উপরে, এবং ঋণ খেলাপি থাকা সত্ত্বেও তাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। এবং এমনকি একজন প্রার্থী ধরেন হাইকোর্টে গিয়ে কোর্টে ধরেন এক ধরনের মববাজি করে আপনার এই প্রার্থীদেরকে তার প্রার্থিতা বৈধ করার চেষ্টা করেছেন। পাশাপাশি সর্বশেষ যে 2 দিন শুনানি চলতেছিল নির্বাচন কমিশনে, প্রার্থিতা বাছাইয়ের মানে ফাইনাল যে শুনানি, সেখানে যারা বাতিল করেছিলেন এর মধ্যে ঋণ খেলাপি এবং হচ্ছে কি বলে দ্বৈত নাগরিকত্ব, এই ইস্যুটা কিন্তু শেষের দিকে আপনি মনে করে দেখেন খুব সিরিয়াস আকারে ধারণ করেছিল। শেষের 2 দিন ছাত্র দলের একদম কেন্দ্রীয় নেতারা গিয়ে নির্বাচন কমিশনের সামনে ভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করে আসলে এক ধরনের মববাজি করে নির্বাচন কমিশনের উপরে চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করাতে ওই নির্বাচন কমিশন কিন্তু বেশিরভাগ প্রার্থিতা বৈধ বা মানে কি বলে বৈধ করে দেয়। এটা একটা ব্যাপার। মানে ছাত্র দলের চাপের কারণে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থীদের বৈধতা দেয়? এটা পরিষ্কার চাপ প্রয়োগ, মানে তারা ওইখানে গিয়ে মব তৈরি করতেছে, নির্বাচন কমিশনের সামনে ব্লকেট করে রাখতেছে, তারা অন্য দাবি নিতেছে, এবং ওই সময় কি ইস্যু নিয়ে আপনার চলতেছে, কি বলে যে শুনানিগুলো চলতেছে, আপনি এটা একটু মনে করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, আজকেও দেখলাম যে একজন প্রার্থীর, কুমিল্লা 10 আসনের একজন প্রার্থীর মনোনয়ন বৈধ করা হয়েছে, এবং হচ্ছে তাকে ধানের শীষ দেওয়া হয়েছে, যেটা আমি জানি না কতটুকু এটা আইনি কারণ এই প্রার্থী আগেই তার মনোনয়ন বাতিল হয়ে গেছিল, কারণ উনি প্রত্যয়নপত্র জমা দেন নাই। মানে দলের মার্কা পাওয়ার জন্য একটা প্রত্যয়নপত্র দিতে হয়, প্রত্যয়নপত্র জমা দিয়েছিলেন আর একজন, উনি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ওনার মানে দ্বৈত নাগরিকত্ব উনি হলফনামায় গোপন করেছিলেন, বিএনপি প্রার্থী, কিন্তু ওনারটা বাতিল হয়ে যায়, উনিও কোর্টে যান। আবার এই আজকে যার হয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া, উনিও কিন্তু জমা দেন, কিন্তু উনি ওনার ঋণ খেলাপি সংক্রান্ত যে ইস্যু ছিল সেই ইস্যুটা উনি প্রপারলি অ্যাড্রেস করতে পারেননি এবং প্রত্যয়নপত্র জমা দেন না। এই দুটো ইস্যুতে ওনারটাও বাতিল হয়ে যায়, দুইটা ইস্যুই কোর্টে যায়। কোর্টে যাওয়ার পরে যখন প্রথম ব্যক্তি যাকে বিএনপি মনোনয়ন দিয়েছিল তারটা যখন ফাইনালি বাতিল হয়ে যায়, ওই সময় গিয়ে বিএনপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রত্যয়নপত্র দেয়, এবং সেই প্রত্যয়নপত্র অনুযায়ী উনি এখন বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আজকে হাইকোর্ট ঘোষণা দিচ্ছে। মানে এই যে পুরো সিস্টেম ধরেন যেভাবে একটা দলের পক্ষে কাজ করতেছে, এটাই করে পরিষ্কার ভাবে খুবই আশঙ্কা তৈরি হয় আমাদের কাছে যে এইটা আবার আর একটা ইঞ্জিনিয়ারিং এর প্লট কিনা। কারণ এই আশঙ্কা এই প্রশ্নের উত্তরটা আমরা একটু ওয়াদুদ ভাইয়ের কাছে একটু জানতে চাই। আপনাদের কি সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন? আমাদেরকে যদি সুবিধা দিত তাহলে তো আপনার এই যে কুমিল্লায় মঞ্জুরা আহসান মুন্সি এই ঋণ খেলাপির অভিযোগে তার বাতিল হয়, এভাবে আরো কয়েকজন আছে বাতিল হয়েছে। ততএব এটা তো আমাদেরকে সুবিধা দেয়নি, সুস্পষ্ট প্রমাণ আছে। বরঞ্চ তারা স্বতন্ত্র সহ অন্য অনেককেই তাদের
যথোপযুক্ত কারণে বাতিল হওয়ার পরেও তাদেরকে বহাল করেছে, বরঞ্চ বিএনপিকে অনেক তারা ডিসফেভার করেছে বলা যায়। তারা ফেভার তো নয়, ডিসফেভার করে দিয়েছে, এটা বলবো আর কি আমি। কিন্তু এনসিপির যিনি অতিথি আছেন তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে আপনাদের অনেক প্রার্থীর বিষয়ে নির্বাচন কমিশন অনেক শিথিলতা দেখিয়েছে এবং এক ধরনের আপনাদের ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে নির্বাচন কমিশন অনেকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। ওখানে যে শত শত প্রার্থীর মনোনয়ন বৈধ করলো, সেটা কি আমাদের মানে আমরা কি তাদের মনোনয়ন বৈধ করে দেওয়ার জন্যই চাপ দিয়েছি? শুধু বিএনপির যাদের লিগেলি বৈধ হওয়া দরকার তারাই হয়েছে। ইলেকশন কমিশন যাদেরকে লিগ্যাল মনে করেছে, ঠিক তেমনিভাবে স্বতন্ত্র সহ অন্যান্য পার্টির প্রার্থীদেরকেও তারা লিগ্যাল মনে করেছে, যাদেরকে তাদেরকে বৈধতা দিয়েছে। এখানে কোনো মানে পার্টিজান নাই, এখানে কোনো পার্টিশনও নাই। ফরিদুল হক, এখানে কোনো পার্টিজান নেই বলে বলছেন বিএনপির অতিথি। না, এটা এবং আমাদের একই সাথে সাথে তো ধরেন আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে যে ধরনের বিএনপির চেয়ারম্যান বলছিলেন তারেক রহমান সাহেব যে নানা ধরনের কার্ড দেওয়া হবে, সেটা আপনারা অনেকটা প্রতারণার অংশ মনে করছেন। কেন আপনাদের কাছে সেটা প্রতারণার অংশ মনে হচ্ছে? আমি ওটা জি, আসছিলাম। এটা জি। হচ্ছে যে প্রথমত হচ্ছে যে উনি প্রথমত যেটা করেছেন, আপনি মনে করে দেখেন, উনি সম্ভবত কড়াইলে একদিন যে সমাবেশটা উনি করলেন, ওই দিন কিন্তু তৈরি হয় নাই, কি বলে, সরি, নির্বাচনের প্রচারণা অফিসিয়ালি ওই দিন শুরু হয় নাই। ওই সময় উনি কিন্তু কড়াইলে সমাবেশ করেছেন, যেটা নির্বাচনী আচরণবিধির বাইরে থাকার কথা, এবং ওই দিন উনি কিন্তু কার্ড শো করেছেন যে যে এই আমরা কার্ড দিব। তো এটা কিন্তু এক ধরনের নির্বাচনী আচরণবিধির বাইরে গিয়ে উনি ওই দিন কার্ডটা শো করেন, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কার্ডে যে পরিমাণ পরিবারকে দেওয়া হবে, মাসিক যে পরিমাণ টাকা লাগবে, এই টাকার সংস্থান কোত্থেকে হবে? আমাদের অলরেডি আমরা ঘাটতি বাজেটের মধ্যে দিয়ে থাকি, এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন রয়ে গেছে। পাশাপাশি এই কার্ড যে কাদেরকে দিবে, এটার সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসে আমরা জানি যে বাংলাদেশে যেহেতু একটা ক্লায়েন্ট পেট্রন পলিটিক্যাল ইকোনমি চলে, মানে এইখানে ধরেন পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন মহল্লায়, পাড়ায়, গ্রামে এক ধরনের মানে কি বলে যে এক ধরনের প্রফেশনাল পলিটিক্যাল কর্মীরা তারা পার্টিকে সার্ভ করে। পার্টি যখন ক্ষমতায় আসে তখন ওই পলিটিক্যাল পাওয়ার এবং রাষ্ট্রের পাওয়ারকে ইউজ করে বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে তাদের পলিটিক্যাল যে কর্মী আছে, সমর্থক আছে, তাদেরকে তারা এক ধরনের সার্ভিস দেয়, সার্ভ করে। মানে এটা পুরোপুরি একটা গোষ্ঠী কেন্দ্রিক হয়। এটা প্রপারলি যাদের কাছে যাদের পাওয়ার কথা তারা এটা পায় না। আমরা টিআর কাবিকা সহ যা যা এর ইতিমধ্যে এই ধরনের প্রকল্প ছিল, এর আগে গত 50 বছরে বহু প্রকল্প হয়েছে, আমরা এটা দেখেছি। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যদি সাধারণ কিছু মানুষ এটার লিস্টভুক্ত হয়ও, তখনও দেখা যায় যে এই মানুষগুলোকে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে স্থানীয় সরকারি দলের নেতারা ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করে স্থানীয় প্রশাসনের উপরে, কিংবা ধরেন স্থানীয় জনপ্রতিনিধিদের উপরে, কিংবা প্রতিনিধিরা নিজেরাই হইতেছে, দেখা যায় যে ওই দলের লোক থাকেন, তারা তাদের নির্দিষ্ট সমর্থক কিংবা নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে এটা দেয়, যে রিয়েলি নিডেড সে হয়তো অনেক সময় পায় না। আবার রিয়েলি নিডেড যারা আসলে পার্টিকে ওইভাবে ওন করে না, কিংবা পার্টির সাথে যাদের ওইরকম ভালো সম্পর্ক নেই, তাদের দেখা যায় যে উৎকোচ কিংবা ঘুষ দিয়ে এই ধরনের সুবিধাগুলো নিতে হয়। তার মানে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের গোঁজামিল আছে। তো এই গোঁজামিলটা কিভাবে পরিষ্কার ভাবে এটা মেনটেন করা হবে, সেই ব্যাপারে আমরা কোনো ক্লিয়ার বক্তব্য পাইনি। এবং এইটাকে বারবার করে সামনে আনা এবং নির্বাচনের আগে, মানে প্রচারণা শুরুর আগেই এটাকে সামনে আনা কতটুকু ধরেন নির্বাচনী আইন বহির্ভূত, সেই বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনকে কোনো কথা বলতে দেখি নাই। আরেকটা জিনিস আমি একটু বলি, তারেক রহমানের সাহেব সম্পর্কে, এইটা একটু ওনার ব্যাপারে বিএনপির আরো সতর্ক হওয়া উচিত। উনি বিএনপি জোটের সম্ভাব্য ক্যান্ডিডেট, কি বলে, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। উনি যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে, তাহলে কিন্তু আপনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারবেন। আপনি খেয়াল করেন, উনি যখন থেকে সিলেট থেকে উনি শুরু করেছেন যে নির্বাচনী ওনার যে মানে যাত্রা, উনি প্রায় প্রত্যেক দিন উনি আচরণবিধি ভঙ্গ করেছেন। কিভাবে? আপনার 2টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে থাকার কথা, কি বলে, মাইক বাজানোর অনুমতি থাকার কথা। উনি গভীর রাত্রেও কিন্তু মাইক বাজিয়ে সমাবেশ করছেন, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে উনি এখনো একটা
কম্পিটিশন করা রাজনৈতিক দলের প্রধান, উনি হয়তোবা একটা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। বিএনপির পক্ষ থেকে এটা এখনো পরিষ্কার করে বলা হয়নি যে উনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কিনা, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে উনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। এখন একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কি মাত্রার প্রোটোকল পাবে এইটার কিন্তু কোনো সুনির্দিষ্ট রূপরেখা নাই। তাহলে অন্য দল কিংবা জোটের থেকেও যদি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট থাকেন, তারাও কি ওই একই মাত্রার প্রোটোকল পাচ্ছেন কিনা, এটা কিন্তু একটা অনেক এই প্রশ্নবিদ্ধ বিষয়গুলো পরিস্থিতি হয়ে গেছে। আপনারা যে অভিযোগ করছেন বা আপনি যে অভিযোগগুলো করছেন সেটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে আপনারা কথা বলছেন কিনা, জানাচ্ছেন কিনা? নিশ্চয়ই সেটার উত্তর আমরা জানবো। আমাদের অতিথি আপনাদেরকে একটু প্রশ্ন হ্যাঁ, এখানে একটা আমার জানার বিষয়, সেটা হচ্ছে ফরিদুল হকের কাছে, যে ওনারা 2,500 টাকা করে যে ফ্যামিলি কার্ড দিবেন বা কৃষকদের কার্ড, তো এর প্রত্যুত্তরে বা আমরা যদি অন্যভাবে দেখি যে আপনাদের যে 11 দলীয় জোট, আপনারাও কিন্তু বেকারদের 10,000 টাকা করে 2 বছর আপনারা দিবেন বলেছেন। তো সেটা কিভাবে, সেই টাকাটা কিভাবে অ্যারেঞ্জ করা হবে, বা সেই পরিমাণটা তো বোধহয় আরো বেশি হবে, যে বেকারদের 10,000 টাকা করে ভাতা দেওয়ার বিষয়টা। না না না, এটার বেশি আরে আপনি যে পরিবারের কথা বলেছে এটা তো 4 কোটির মতো পরিবার। 4 কোটি পরিবার 1,500 টাকা করে, এটার পরিমাণ কত? না, আমি আর ওটা বলতেছি না, আমি বেকারের- বলতেছি 10,000 টাকা করে যে টাকাটা দেওয়া হবে বেকারদের ভাতা, সেটা কিভাবে আপনারা অ্যারেঞ্জ করবেন? না না, আপনি বেশির কথা বলছেন না, আমি সেটা বলছি যে এটা একটু এটা অনেক বড় ফিগার। এত বড় ফিগার আমি নিশ্চয় গুণ ভাগ করে হিসাব করে বের করতে পারবো না। কিন্তু এটা বেকারদের ভাতার ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, এটা একটা মানে কি বলে, এটা একটা জোটের এজেন্ডা। এটার ব্যাপারে আমি খুব পরিষ্কার সোর্সটা আমি জানি না, সোর্সটা জেনে আমি জানাতে পারবো। তো আমি এটা বলতে পারছি না এখন এটা কোত্থেকে আচ্ছা, আসবে, ঠিক কিন্তু আছে। এইটার পরিমাণ অনেক বেশি, মানে ইয়ের কার্ডের পরিমাণটা অনেক বেশি, যেটা 4 কোটির মতো পরিবারকে বোধহয় দেওয়া হবে প্রতি মাসে। তো এটার পরিমাণ কিন্তু অনেক বেশি। আর আমাদের বেকার ওই কি বলে যে যারা গ্রাজুয়েটেড বেকার, তাদের পরিমাণ সম্ভবত 20-25 লাখের বেশি হবে না, এটা খুবই সংখ্যায় খুবই কম। কিন্তু তো ওইটার টাকার সাথে ওইটা অ্যামাউন্ট তো কোনোভাবে বেশি, তুলনা হয় না। সেখানে আবার টাকার অ্যামাউন্ট কিন্তু বেশি। না, টাকার অ্যামাউন্ট বেশি হলে এটা তো ধরেন একটা Monthly নির্দিষ্ট যেটা। সময়ের জন্য, আপনি তো আজীবন বেকার ভাতা দিবেন না। না, 2 একটা বছর। লোককে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি সাপোর্ট দিবেন। সম্ভবত 2 বছরের জন্য বোধহয় বলা হয়েছিল। 2 এনিওয়ে, বছর হলে এটা অবশ্য এটা দেখতে হবে, আমি এটা পরিষ্কারভাবে জানি না, আমার এই অ্যামাউন্টটা দেখতে হবে পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। যে প্রশ্নটা আমিও করেছিলাম সেটি হচ্ছে যে এই সকল অভিযোগ নিয়ে আপনারা কমিশনকে জানিয়েছেন কিনা, যে একটি আপনারা বারবার যে দলের দিকে ইঙ্গিত করছেন তাদেরকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, বা উনি ওনার যে শীর্ষস্থানীয় নেতারা তারা বিভিন্ন প্রচারণায় তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, সেই বিষয়গুলো নিয়ে কোনো কথা বা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে? না, নির্বাচন কমিশনের কাছে অভিযোগের ক্ষেত্রে আমি আপনাকে দুটো উদাহরণ দিই একটু, মানে আমরা এত বড় জিনিস নিয়ে কিভাবে অভিযোগ করব। এর আগে ধরেন দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি ইস্যু নিয়ে নির্বাচন কমিশনে যখন শুনানি চলতেছে, সেখানে অভিযোগ করতে গিয়ে আমাদের উপরে ধরেন এক ধরনের তেড়ে আসা হয়েছে, আমাদেরকে ধরেন এক ধরনের ব্লাডি সিটিজেন বলে আমাদের নেতাদেরকে গালি দেওয়া হয়েছে। এখন এটা গালি কিনা আমি জানি না, কারণ আমরা তো সিটিজেন হইতে চাই, আর ব্লাডি সিটিজেন হওয়া ঠিক গালি কিনা এটা আমার জানা নেই। আমরা তো প্রজা আসলে ধরেন এই ধরনের নেতাদের চোখে, তো সেই জায়গা থেকে ধরেন অ্যাটলিস্ট আমরা সিটিজেন হইতে পারতেছি, এটা আমাদের জন্য এক ধরনের প্রাপ্তি। ব্লাডি সিটিজেন হওয়া গালি কিনা আমি জানি না, কিন্তু আমরা আক্রোশের মুখে পড়ছি। আজকেও ধরেন আপনার এখানে সংবাদ শিরোনামে আপনি একটু আগে দেখেছেন, আজকে আমাদের একজন প্রার্থীর উপরে খোদ রাজধানীতে প্রার্থীর একটা পূর্ব ঘোষিত সমাবেশের উপরে হামলা হয়েছে স্থানীয় বিএনপি নেতা কিংবা যাদেরকে আমি সন্ত্রাসী বলতে চাই, সন্ত্রাসীদের দ্বারা। মানে একটা নির্বাচনী প্রচার কার্যক্রমের মধ্যে একটা সাধারণ সময়ে হামলা করা, নির্বাচনী প্রচার করতে না দেওয়া, এটা কমপ্লিট একটা সন্ত্রাসী কার্যক্রম। এইটা নিয়েও আজকে আমাদেরকে নির্বাচন কমিশনে যেতে হয়েছে। এখন ধরেন স্থানীয় ধরেন একজন বিএনপি নেতার কি বলে যে ইস্যু নিয়ে আমাদেরকে নির্বাচন কমিশনে দৌড়াতে ধরেন কি বলে যে গলদঘর্ম হয়ে যেতে হচ্ছে। সেইখানে ধরেন একদম সর্বোচ্চ পর্যায়ের ব্যাপারে আমরা তো এই অনলাইনে কথা বলা, এই বক্তৃতার মধ্যে বলা, এইটা পর্যন্ত এটাই সার হয়ে যাচ্ছে আমাদের জন্য। পরিস্থিতিটা হচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু তারেক রহমান তার একটি সমাবেশে কিন্তু বলেছেন যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে,